নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি কোয়েল। শুরুতেই হেডলাইন্স। দিনহাটা কলেজের পেছনের জলাশয়ে একটি যুবতীর মৃতদেহ ঘিরে চাঞ্চল্য দেখা গিয়েছে দিনহাটায়। পশ্চিমবঙ্গ দুলারায়া বড় মেচ সমাজের পক্ষ থেকে কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন। শিলিগুড়ি পৌর নিগমে অগ্নিকাণ্ড। আসছি বিস্তারিত খবরে। দিনহাটা কলেজের পেছনের জলাশয়ে একটি যুবতীর মৃতদেহ ঘিরে চাঞ্চল্য দেখা গিয়েছে দিনহাটায়। জানা গিয়েছে মেয়েটির নাম পায়েল দেবনাথ, আনুমানিক বয়স 30 বছর। দিনহাটা 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রীকান্ত দেবনাথের কন্যা এই পায়েল দেবনাথ। কেন তার মৃত্যু হলো এই নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। জলাশয় ছিল প্রায় 1 হাঁটু জল। আবার অনেকে বলেছেন মেয়েটির নাকি মৃগী রোগ ছিল, কিন্তু তবুও কেন মেয়েটি কলেজের পেছনে জলাশয়ে পৌঁছলো তা নিয়ে যথেষ্ট রহস্য রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। দিনহাটা কলেজের পেছনের এই জলাশয় থেকে মৃতদেহটি তুলে নিয়ে যায় পুলিশ। এই ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। এখনো পর্যন্ত পরিষ্কার কিছু জানা যায়নি। এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। প্রায় অনুমানিক 2:30টার সময় আমি ভূগোল বিভাগের একটি অনুষ্ঠানে ছিলাম। সেখানে একজন ছাত্র আমাকে গিয়ে বলে যে পুকুরের পূর্ব দিকের দিঘিটিতে একটু ডেড বডির মতো দেখা যাচ্ছে। তো আমি সঙ্গে সঙ্গে সেখানে যাই এবং দেখে আমিও প্রথমে বুঝতে পারি না সেটা আদৌ ডেড বডি না পুতুল। তো আমরা সঙ্গে সঙ্গে দিনহাটা থানায় খবর করি। সেখান থেকে টাউনবাবু আসেন, তারা এসে তদন্ত করছেন। আমরা বিস্তারিত পরে জানতে পারি। কি দেখলেন আপনি? আমি তো যে সবাইগুলো আসলো, দৌড়ে আসলো, পরে ওদের পিছনে পিছনে আসে দেখলাম। কখন ঘটনাটা ঘটে? তাও তো 1.5 ঘন্টা তো গিয়ে কি দেখলেন? যা তো ওই যে উপর করাই দেখলাম। কি নাম আপনার দিদি? আমার নাম শেফালি। ইসিসিএন খবর, দিনহাটা। পশ্চিমবঙ্গ দুলারায়া বড় মেচ সমাজের পক্ষ থেকে কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন। সাংবাদিক বৈঠক করে তারা জানান, রাজবাড়িতে থাকা 2টি সংগ্রহশালায় মেচ জনগোষ্ঠীর বিভিন্ন কৃষ্টি কালচার বহুদিন থেকে থাকলেও তা বন্ধ করে রাখা হয়েছে। সেই 2টি সংগ্রহশালা পুনরায় খোলার দাবিতে তারা সাংবাদিক বৈঠক করেন। পশ্চিমবঙ্গ দুলারাই বড় মেচ সমাজের সাধারণ সম্পাদক বিনয় নার্জিনারি জানান, আমরা এই বিষয়ে পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষের সাথে কথা বলেছি। জেলা শাসকের স্মারকলিপি প্রদান করব। আমরা চাই আমাদের কৃষ্টি কালচার সবাই জানতে পারুক। তারা আরও জানান, তাদের দাবি মানা না হলে পরবর্তীতে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবে। পরবর্তীতে যাদের মাধ্যমে বলা হচ্ছে, তো কি কারণে উপরে কিছু জানতে পারছি আমরা বললাম, কারণ প্রায়ই আসি যে দুটো বন্ধে কারণটা কিছু বলতে পারে। যারা সিকিউরিটি তারা বললে না মেরে আনে ফেলেছে কাতি বন্ধে, তো এক্সাক্ট কি ব্যাপার সেটা জানা যায়নি। তাই আমরা সেটা পরবর্তীতে যার যার কাছে যাওয়ার সেটা আমরা যাবো, অবশ্যই আমরা চেষ্টা করবো। আগামী দিন না খুলে কি তারা আন্দোলন নামবেন, বড় সড়ো আন্দোলন নামবেন আপনারা? না, প্রথমে তো আমরা চেষ্টা করব যাতে যে জিনিসটা ঐতিহ্য কালচার সবারই রক্ষা হওয়া উচিত। আমরা চাবো যে ভারত সরকারই হোক, আমাদের পশ্চিমবঙ্গ সরকারই হোক, যাতে আমাদের যে কৃষ্টি কালচার হয় যাতে রক্ষা হোক, সেটা আমরা প্রেম ভালোবাসি চেষ্টা করব। যেহেতু আমরা সর্বদাই সবারই মঙ্গল চাই, আমরা কোনো আমরা এই জনজাতি না যে আমরা ক্রুরতম ব্যবহার করব। তবে চেষ্টা করবো, আমি করবো, যদি না হয় সেটা ভাববো কি করা গেলে আমাদের সেই দুটো রুমটা। কি নাম? আমার নাম বিনয় নার্জিনারি। ইসিসিএন খবর, দিনহাটা। শিলিগুড়ি পৌর নিগমে অগ্নিকাণ্ড। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। বুধবার শিলিগুড়ি পৌর নিগমের পুরনো ভবনের ট্রেড লাইসেন্স বিভাগে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। পুড়ে খাক হয়ে যায় ওই বিভাগের বহু গুরুত্বপূর্ণ নথি। জানা গিয়েছে, এদিন আচমকা ট্রেড লাইসেন্স বিভাগ থেকে ধোঁয়া বের হতে দেখে কর্মীরা। এরপরই চাঞ্চল্য ছড়ায় গোটা পুরো ভবনে। ছুটোছুটি পড়ে যায় কর্মীদের মধ্যে। এরপরই খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলে 3টি ইঞ্জিন, কিন্তু গোটা পুরো ভবনটি ধোঁয়ায় ঢেকে যাওয়ায় সমস্যার মুখে পড়তে হয় দমকল কর্মীদের। এদিকে খবর পেয়ে ছুটে আসেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্য মেয়র পরিষদরাও। দমকলের 3টি ইঞ্জিন দীর্ঘক্ষণের প্রচেষ্টার পর ধোঁয়া বের করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তবে পুরকর্মীদের মতে ওই বিভাগের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে থাকতে পারে। হঠাৎ করে লেগেছে আগুনটা, এটা ট্রেড লাইসেন্স ডিপার্টমেন্টে অনেক কাগজ ছিল, হিপ হপ পেপারস দেওয়ার 75% আমাদের ডিজিটাইজেশন হয়ে গেছে। এই ডিপার্টমেন্ট ডিজিটাইজড হয়েছে কিনা জানি না। আগুন লেগেছে, এটা তদন্ত করে দেখব কী কেন লাগলো। ফায়ার সার্ভিসকে বলা হবে এনকোয়ারি করতে, আমাদের ডিপার্টমেন্টাল এনকোয়ারিও হবে। আগুনটা কন্ট্রোলে এসছে, ফায়ার ব্রিগেডের 2টো ইঞ্জিন কাজ করে এটা নিভিয়েছে এবং আমাদের এমপ্লয়ি যারা ছিল তারাও প্রচেষ্টা নিয়েছিল আগুন কন্ট্রোলে। প্রচুর নথিপত্র রয়েছে, সেটা দেখবো আমরা। যদি ওটা ডিজিটাইজ থাকে তাহলে তো অসুবিধা নেই, ডিজিটাইজেশন না থাকলে তাহলে দেখতে হবে কিভাবে। ইসিসিএন খবর, দিনহাটা। নাবালকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ধুমধুমার পরিস্থিতি শিলিগুড়ি মহকুমার চাম্পাশড়ি গ্রাম পঞ্চায়েতের দেবীডাঙ্গা এলাকায়। ঘটনায় মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূলের হরি শর্মার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ। ইতিমধ্যে ঘটনায় পঞ্চায়েত সদস্যকে আটক করেছে প্রধাননগর থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয়েছে প্রধাননগর থানার পুলিশকে, এমনকি মৃদু লাঠিচার্জ করতে হয়। ভাঙচুর করা হয়েছে প্রধাননগর থানার পুলিশের একটি গাড়িতে। জানা গেছে 1 বছরেরও বেশি সময় থেকে স্থানীয় এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই এলাকারই বাসিন্দা বাপ্পা বর্মনের। তবে কয়েক মাস আগেও দুজনের মধ্যে ঝামেলা হয়। তবে বাপ্পা ক্রমশ মাদক নেশায় আসক্ত হওয়ায় তাকে একটি নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করে দেয় তার পরিবারের সদস্যরা। কিন্তু সেখানে 6 মাস থাকার পর বাপ্পা যখন বাড়ি ফেরে, অভিযোগ তারপর থেকে ওই তরুণী বারবার বাপ্পাকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করত। কিন্তু গতকাল রাতে ফের ওই তরুণী এবং বাপ্পার মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। এতে তরুণী এসে বিষয়টি তার বাড়িতে জানায়। এরপর সন্ধ্যায় হরিশ শর্মা এবং তার মেয়ে ওই তরুণী সহ কয়েকজনকে মিলে নাবালক প্রেমিকাকে মারধর করে। এতেই অভিযানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে নাবালক বাপ্পা বর্মন। আজ সকালে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখা যায় সেই নাবালককে। ঘটনার বিষয়ে চাউর হতেই স্থানীয় বহু মানুষের ভিড় জমে যায় ঘটনাস্থলে। স্থানীয়রা অভিযোগ করে নাবালকের মৃত্যুর জন্য দায়ী নাবালিকা ও তার পরিবার। এতেই ক্ষুব্ধ হয়ে এলাকাবাসীরা নাবালকের মৃতদেহ নিয়ে বিক্ষোভ শুরু করে। পাশাপাশি হরিশ শর্মার বাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ। ফলে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে। ঘটনার খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করতে চাইলে পুলিশের উপর চড়া হয় এলাকাবাসীরা। এমনকি পুলিশের গাড়িতেও ইট পাটকেল ছোড়া হয়। পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করলে বিক্ষোভকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়। অন্যদিকে ঘটনায় নাবালককে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে নাবালিকার বাবাকে আটক করেছে পুলিশ। অন্যদিকে নাবালকের দিদি কণিকা বর্মনের অভিযোগ, যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা আলোচনার মাধ্যমে মিটমাট করে নেওয়া যেত। উনি পঞ্চায়েত সমিতির সদস্য হয়ে আইন হাতে তুলে নিয়ে ভাইকে মারধর করলেন কেন? প্রকাশ্যে এই অপমান সহ্য করতে না পেরে ভাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ওরা কথাবার্তা বলতে আমরা তো অতটা বুঝতে পারিনি না। তো পরে যখন আমরা বুঝতে পারি, তো মানে দুই ফ্যামিলি, মানে আমরা বলছি আমাদের ভাইকে যে তুই বুঝে যা, হ্যান ত্যান। মেয়েটা এরকম করছে, লাস্ট পর্যন্ত এরকম আমাদের ফ্যামিলিতে বাধ্য হয়েছে যে বাপকে অবধি মারতে বাধ্য হয়েছে ছেলেটা। এরকম মেয়েটা ওকে টর্চার করছে, তো বাধ্য হয়েছে। তারপরে আমাদেরকে মারতে চাইছে, ওর মাকে মারতে চাইছে, কাউকে চিনে না বাড়ি, এরকম টর্চার করছে মেয়েটা। আপনার ভাই যে মারা গেছে বাপ্পা বর্মন, বাপ্পা বর্মন। আপনার নাম কি? আমার নাম কণিকা বর্মন। তারপর ওকে 6 মাসের জন্য আমরা সেন্টারে পাঠিয়ে দিচ্ছি। কোন সেন্টারে? এই যে এখানে আছে অঞ্চলের, এখানে আমি নামটা এখন ফাউন্ডেশন কি ফাউন্ডেশন না, নেশামুক্তি কেন্দ্র। ভাই কি নেশায় পড়ে গেছিল? নেশা পড়েনি, মানে ওকে পাঠানো হয়েছে, ও যে পাগলামি করতো, কারণ বাড়িতে থাকলেও একদিন মার্ডার করে দিত কাউকে না কাউকে। আচ্ছা। তারপরে ওখানে অঞ্চলে আমরা একটা ফাউন্ডেশনে পাঠিয়ে দিচ্ছি। 6 মাস পর ও সুস্থ হয়ে বাড়ি আসছে, বাড়ি ওকে নিয়ে আসা হয়েছে। 6 মাস পর ওকে আর কোনো মেয়েটার সঙ্গে কন্ট্যাক্ট করিনি। আমাদের কাছে চ্যাটস আছে, মেয়েটা ওকে রোজ ফোন করে বিরক্ত করতো, SMS করতো যে হলো কি বলে তুমি আমার সঙ্গে কথা বলো, এই করো এই করো। এই কথা বলবে না, রাস্তায় যাবে মেয়েটা ওকে দেখা করবে, দেখা করে বলবে যে তুমি আমার সঙ্গে কথা বলো। মেয়েটা ছেলেটা বলবে না। বিরক্ত হয়ে কালকে ওখানে মিলন মোড়ে ওখানে কি হয়েছে ওটা আমি বলতে পারতেছি না, আমি বাড়িতে ছিলাম। বাড়িতে এখানে আসছে নাকি মেয়েটার বাবা, তারপরে হলো মেয়েটার মা, মেয়েটার জাইম্বু, মেয়েটার দিদি, তারপরে এখানে একজন আছে ঈশা কি জানি ঈশা দে নামের, উনি সবাই মিলে ভাইকে মারছে। এটা তো রাইট ছিল না।
আমার কথা হচ্ছে তুই একজন পঞ্চায়েত সমিতির নেতা, তোকে বুঝাই মামলাটা সেট করতে হতো, তুই একটা নাবালকের হাই কেন গাদ দিছিস? আমার ভাইয়ের কিন্তু প্রাপ্ত বয়স্ক হয়নি, 18 বছর হয়নি। মেয়েটার কি প্রাপ্ত বয়স্ক? মেয়েটার প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, মেয়েটা মাধ্যমিক দিচ্ছে সামনের ইয়ারে, এখন মানে ক্লাস 12 এ পড়ে মেয়েটার প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে। তো তুই নেতা হয়ে তোকে বোঝানো উচিত ছিল বা মীমাংসা করা উচিত ছিল, তুই কেন হাত দিবি? হাত দেওয়া এইখানে হাত দেওয়া হয়েছে, ওর হলো মাইন্ডে লাগছে, লাগার পর ঘরে গেছে, রাত্রে সবাই ওকে বুঝাইছে, রাত্রে ঘরের মধ্যে যায় ফাঁসি লাগাইছে। আজকে কখন দেখলেন আপনারা? আমি তো জানি না, আমি তো শ্বশুর বাড়ি থেকে আসলাম। আমার বাবা সকাল 7টার সময় ওকে ডাকছে, গেট খুলে না, ফোন করছে, ফোনও খুলে না। তারপরে ছাদের উপর থেকে ভেন্টিলেটর দিয়ে দেখে যে ফাঁসি লাগাইছে 6টা এরকম টাইমে। তারপরে দেখার পরে তখন হলো মানে এই যে এখন হলো ওনাদেরকে নিয়ে গেল, আমরা এটা শাস্তি চাই। তো আমাদের পুলিশ নিয়ে গেছি না, জানি না কে নিয়ে গেছে, ওরা নাকি ব্যাগপত্র গুছাই নিয়ে গেছে। আপনারা কি থানায় অভিযোগ জানিয়েছেন? অবশ্যই আমরা কমপ্লেন করছি। আচ্ছা। ইসিসিএন খবর দিনহাটা। আন্তর্জাতিক প্রতারণা চক্রের পর্দাফাঁস। আন্তর্জাতিক প্রতারণা চক্রের পর্দাফাঁস করল ফাঁসিদেওয়া থানার পুলিশ। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের চটহাট অঞ্চলের 3টি বাড়িতে হানা দিয়ে কয়েকশো এটিএম কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট থেকে সাধারণ মানুষের ডকুমেন্টস উদ্ধার করল পুলিশ। পাশাপাশি কয়েক লক্ষ টাকা নগদ গ্রেফতার অনিল গোপ নামে এক যুবক। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। জানা যায়, গ্রামের সাধারণ মানুষকে টাকার প্রলোভন দেখিয়ে আধার কার্ড, ব্যাংকের বই সহ বিভিন্ন নথিপত্র নিয়ে থাকে প্রতারণা চক্রের সদস্যরা। সেই মোতাবেক বহুদিন ধরে খোঁজ খবর শুরু করে পুলিশ। অবশেষে মিলে গেল সাফল্য। আমার মনে হয় এটা এসপি স্যারকে জিজ্ঞেস করলে বেটার হতো না আপনাদের? আপনি কি দেখলেন সেটা? লোকাল তো এটা আমাদের কিছু লোকাল ইনপুটস ছিল, ঠিক আছে? বেসড অন দ্যাট ম্যানুয়াল ইনপুটস টুডে মর্নিং ফাঁসিদেওয়া পিএস কন্ডাক্টেড রেড। এখানে অনিল গোপ আছে, ওকে প্রাইমারিলি আমরা এখন ডিটেন করেছি। হি উইল বি ফরওয়ার্ডেড টু দ্য কোর্ট আফটার অ্যারেস্ট। এবং এখান থেকে আমরা বেশ কিছু সিজার করেছি, স্পেশালি এটিএম কার্ডস, তারপর বিভিন্ন লোকের ব্যাংক অ্যাকাউন্টস। এবং যেটা প্রাইমারিলি মনে হচ্ছে যে এরা বিভিন্ন লোকের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সেখানে ক্যাশ ডিপোজিট করতো এবং সেখান থেকে আবার সেই ক্যাশ তুলে কোনো একটা মাদার ইউনিটে ওরা পাঠাতো। দ্য এন্টায়ার প্রসেস ইজ স্টিল আন্ডার ইনভেস্টিগেশন, বাকিটা পরে রিভিল করবো, ঠিক আছে? ইসিসিএন খবর দিনহাটা। উত্তরেও রিমালের প্রভাব। জলপাইগুড়ি গাছ পড়ে বিদ্যুৎহীন গোটা গ্রাম, বন্ধ যান চলাচল। রিমালের প্রভাব উত্তরেও। শিলিগুড়ির পাশাপাশি জলপাইগুড়িতেও গভীর রাতে ভারী বৃষ্টির সঙ্গে চলল ঝড়ো হাওয়া। মঙ্গলবার গভীর রাতে বিশাল আকৃতির গাছ পড়ে বন্ধ হলো জলপাইগুড়ির চালহাটি রোড। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে গোটা এলাকা। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছেছেন খড়িয়া অঞ্চলের প্রধান ও উপপ্রধান। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে কোতোয়ালি থানার পুলিশও। মঙ্গলবার রাতে ঝড়ের তাণ্ডবে বেশ কয়েকটি বড় গাছ জলপাইগুড়ির চালহাটি দেবনগর সংলগ্ন এলাকায় পড়ে গিয়েছে। গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার কারণে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন গোটা এলাকার বাসিন্দারা। রাস্তায় বন্ধ হয়ে রয়েছে যানবাহন চলাচল। অন্যদিকে ইতিমধ্যে বন দপ্তরের কর্মীরা এসে গাছ কাটার কাজে হাত লাগাতে, তবে মানুষের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার খবর নেই। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা পরিস্থিতি সামলাতে কাজে লেগে গিয়েছে। পুরো পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি সমস্ত কাজে তদারকি করছেন খড়িয়া অঞ্চলের উপপ্রধান মনোজ ঘোষ। ইসিসিএন খবর দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।